গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রফুল্ল রায়ের লেখে একটি উপন্যাস এই ভুবনের ভার। আজ শুনবেন উপন্যাসটির অষ্টম অর্থাৎ শেষ পর্ব। অভ্যেস অনুযায়ী পরদিন ভোরে ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে একটা চেয়ারে বসে পড়েন হিরণময়। এখনো ভোর হয়নি, পূবের আকাশে আবছা আলোর একটু আভা ফুটেছে মাত্র। যতক্ষণ সূর্যোদয় না হচ্ছে তিনি পলকহীন দূর দিগন্তের দিকে তাকিয়ে থাকবেন। আস্তে আস্তে একসময় বিরাট সোনালি বলের মতো সূর্য পূব দিকের পাহাড়ি রেঞ্জটার ওধার থেকে উঠে আসে। যখন তিনি এখানে এসে বসেছিলেন কোথাও সাড়া শব্দ ছিল না, রাস্তা টাস্তা ছিল একেবারে ফাঁকা। শেষ রাতে ঘুমের আড়কে এবং কুয়াশায় ডুবেছিল উত্তর বাংলার নগণ্যেই শহর। এখন আনন্দপুর জেগে উঠতে শুরু করেছে। কিছু কিছু লোকজন বাইরে বেরিয়েও পড়েছে। চারিদিকে চাঞ্চল্যের আভাস। পাহাড়ের দিগন্তের আড়াল থেকে সূর্য পুরোপুরি উঠে এলে হিরণময় আর বসে থাকেন না। ঘরে আসতে চোখে পড়ে চায়ের সরঞ্জাম নিয়ে বসে আছে মল্লী। তিনি যতটা অবাক হন তার চেয়ে অনেক বেশি হন খুশি। ঘুমকাতরে রমলা বা পলা কোনোদিন তাকে ভোরের চা এনে দিয়েছে কিনা মনে করতে পারেন না হিরণময়। সূর্যোদয়ের পর এতকাল সীতাই তাকে চা দিয়ে গেছে। হিরণময়ের মনে পড়ে তিনি কখন কি খান খুঁটিয়ে খুঁটিয়ে কাল জেনে নিয়েছিল মল্লী। কেন জেনেছিল এখন বোঝা যাচ্ছে। হিরণময় কাছে এসে মল্লীর মুখোমুখি বসতে বসতে স্নিগ্ধ হাসেন। বলেন, কতক্ষণ জানিয়ে বসে আছো? মল্লী বলে, বেশিক্ষণ নয়, মিনিট 10। নিশ্চয়ই রুম সার্ভিসে ফোন করে চাটা আনিয়েছ? হ্যাঁ। বলতে বলতে টিপট থেকে কাপে লিকার ঢেলে তার সঙ্গে দুধ এবং সুগার কিউব মিশিয়ে হিরণময়কে দেয়। নিজের জন্য 1 কাপ তৈরি করে নেয়। চায়ে চুমুক দিয়ে হিরণময় জিজ্ঞেস করেন, কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো? হ্যাঁ। আস্তে মাথা হেলিয়ে দেয় মল্লী। কিছুক্ষণ এলোমেলো কথার পর হিরণময় বলেন, তোমাদের এখানে দোকান টোকান কখন খোলে? 9টা নাগাদ। কেন, কিছু দরকার আছে? হ্যাঁ। কি দরকার সেটা যখন হিরণময় বিশদভাবে জানান না তখন এ ব্যাপারে প্রশ্ন করাটা ঠিক নয়। মল্লী চুপ করে থাকে। হিরণময় ঘড়ি দেখে বলেন, এখন 7টা বাজে, আমি 9টার সময় একবার বেরোবো, তুমি হোটেলেই থাকবে। আচ্ছা। মল্লী আস্তে মাথা নাড়ে। হিরণময় জিজ্ঞেস করেন, তুমি যে এখানে এসেছ কেউ জানে? সমীরের মা ছাড়া আর কেউ জানে না। তাহলে ভয়ের কারণ নেই, উনি নিশ্চয়ই কাউকে তোমার খবর দেবেন না। না। ওরা কোথায় থাকেন? নর্থ রোডে। সেটা কোথায়? এখান থেকে মাইলখানেক দূরে। বলে বাদিকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দেয় মল্লী। হিরণময় বলেন, রিক্সাওয়ালাদের বললে নিশ্চয়ই নিয়ে যেতে পারবে, কি বলো? হ্যাঁ। মল্লী উৎসুক সুরে বলে, আপনি কি সমীরদের বাড়ি যাবেন? যেতেও পারি। বলে একটু হাসেন হিরণময়। মল্লী কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ ফোন বেজে ওঠে। হিরণময় উঠে গিয়ে টেলিফোন তুলে নেন। কে? স্যার, আমি নিরঞ্জন। হোটেল ম্যানেজারের গলা ভেসে আসে। কি ব্যাপার? মিনিট 5 আগে দুটো হুলিগান টাইপের ছোকরে এসে জানতে চাইল মল্লিকা সান্যাল বলে কেউ এই হোটেলে উঠেছে কিনা। আপনি কি বললেন? না বলে দিয়েছি, ওরা চলে যাওয়ার পর আপনাকে ফোন করছি। ঠিক আছে স্যার, আরেকবার আপনাকে ডিস্টার্ব করছি। আমরা কোনো বিপদে পড়ে যাব না তো? না না, আপনাকে তো কালই বলেছি, সমস্ত দায়িত্ব আমার, কোনো ভয় নেই। আচ্ছা স্যার। নিরঞ্জন লাইন কেটে দেয়। ফোন নামিয়ে রাখতে রাখতে হিরণময় বলেন, মনোহরের লোকেরা তোমার খোঁজে বেরিয়ে পড়েছে। এই হোটেলেও কিছুক্ষণ আগে হানা দিয়েছিল। মুখটা ফ্যাকাশে হয়ে যায় মল্লীর। আবছা গলায় সে বলে, তাহলে? তাহলে কি?
মল্লির কাঁধে একটা হাত রেখে হিরণময় বলেন, চিন্তা করো না, আমি তো আছি। হিরণময় ভরসা দিয়েছেন, তবু দুর্ভাবনা থেকে মল্লি মুক্ত হতে পারছিল না। সে চুপ করে থাকে। কথায় কথায় অনেকটা সময় কেটে যায়। যতই উৎকণ্ঠা থাক, হিরণময় যে 8:30টায় ব্রেকফাস্ট করেন সেটা মল্লির মনে আছে। ঘড়িতে যখন 8:15 তখন রুম সার্ভিসে ফোন করে সে সকালের খাবার দিতে বলে। ব্রেকফাস্ট এলে পরিপাটি করে সাজিয়ে হিরণময়কে দেয় মল্লি। ড্রেসিং টেবিলের উপর থেকে 4টে ট্যাবলেট এবং ক্যাপসুল নিয়ে এসে একটা প্লেটে রেখে নিজের খাবারও গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট সেরে কিছু টাকা নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েন হিরণময়। এর মধ্যে দোকানপাট খুলে গেছে। হিরণময় একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর থেকে মল্লির জন্য গোটাচারেক দামি শাড়ি, ব্লাউজ, রুমাল, পেটিকোট ইত্যাদি কিনে রাস্তায় নেমে অন্যমনস্কের মতো হাঁটতে থাকেন। এখন তিনি কি করবেন? নর্থ রোডে সমীরদের বাড়ি যাওয়া যেতে পারে। মল্লি আর সমীরের সম্পর্কটা তার জানা হয়ে গেছে। মল্লি কিছুই গোপন করেনি। সমীরের মায়ের সঙ্গে এই ব্যাপারে তার কিছু আলোচনা আছে। এতদিন মল্লির কথা তিনি ভাবেননি, তাকে ভুলে গিয়েছিলেন। 23 বছর পর মল্লির ডাকে যখন আনন্দপুরে এসে পড়েছেন, তখন তার নিরাপদ ভবিষ্যতের জন্য তাকে কিছু করতেই হবে। বিজলি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু মল্লির তো কোনো অপরাধ নেই। পলা আর টিপুর মতো সেও তার সন্তান। মল্লির প্রতি কোনোদিন বিন্দুমাত্র কর্তব্য পালন করেননি। আগাগোড়া তার উপর অবিচারই করে এসেছেন, কিন্তু আর নয়। হাঁটতে হাঁটতে হিরণময়ের হঠাৎ মনে হয়, এখন সমীরের মায়ের কাছে গিয়ে কাজের কাজ কিছু হবে না। আগে যেটা দরকার তা হলো মনোহর রক্ষিতকে সাহায্য করা। এই বদমাসটাকে গুড়িয়ে দিতে না পারলে মল্লি এবং সমীরের ভবিষ্যৎ কোনোভাবেই নির্বিঘ্ন নয়। কিন্তু কিভাবে, কোন পদ্ধতিতে মনোহরকে জব্দ করা যায়? লোকটা যে ড্রাগের চোরাচালানদার এটা তিনি অন্যের মুখে শুনেছেন, কিন্তু তার হাতে কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই আরও একটা ব্যাপারে, যে হুলিগানেরা কাল বোমা মেরে সমীরদের জখম করেছে তারা যে মনোহরেরই পোষা বন্দুকবাজ তাও জানা গেছে মল্লিদের মুখে শুনে। শোনার প্রমাণ করা এক কথা নয়, বিশেষ করে হিরণময়ের মতো একটি মানুষের পক্ষে, যিনি মাত্র একদিন হলো এখানে এসেছেন। মল্লি অবশ্য তাকে এ বিষয়ে খানিকটা সাহায্য করতে পারে, কিন্তু তার প্রতিক্রিয়া অন্য দিক থেকে মারাত্মক হবার সম্ভাবনা। বিজলি মনোহরের হাতের মুঠোর মধ্যে রয়েছে। মল্লি তাকে সাহায্য করছে এটা জানাজানি হলে মনোহর বিজলির ক্ষতি করে দিতে পারে। ভাবতে ভাবতে সমীরের কথা মনে পড়ে যায়। মল্লি জানিয়েছে এই একগুঁয়ে ঘোর আইডিয়ালিস্ট ছেলেটা এককভাবে মনোহরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। প্রথমে একা থাকলেও পরে তার পাশে অনেক ছেলে মেয়ে এসে জড়ো হয়েছে। সাহায্য তার কাছ থেকে পাওয়া যেতে পারে। হিরণময় স্থির করে ফেলেন এখন হাসপাতালে গিয়ে সমীরের সঙ্গে দেখা করবেন। ছেলেটা কাল বোমার খায় বেহুশ হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাবার কিছুক্ষণ বাদে অবশ্য তার জ্ঞান ফিরে আসে। তার সঙ্গে আলোচনা করে মনোহর সম্বন্ধে স্ট্র্যাটেজি ঠিক করা ছাড়াও সে কেমন আছে, ওষুধ টষুধ কী লাগবে, হাসপাতাল থেকে কবে ছাড়া পাবে ইত্যাদি খবর নেওয়া দরকার। হাসপাতালে এসে প্রথমে এনকোয়ারিতে যান হিরণময়। সেখানে মোটামুটি একটা ভিড় জমে আছে। বোঝাই যায় এরা রোগীদের আত্মীয় স্বজন। এনকোয়ারি কাউন্টারে ওধারে একটি তরুণী বসেছিল। সে হাসপাতালের স্টাফেরই একজন। সে একে একে সবার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। ভিড়টা পাতলা হয়ে এলে হিরণময় তরুণীর সামনে গিয়ে দাঁড়ান, জানান সমীরের সঙ্গে দেখা করতে চান। তরুণীটা বলে, কিন্তু এখন তো ভিজিটিং আওয়ার্স নয়, আপনি বিকেল 4টে থেকে 6টার ভিতর আসবেন, তখন দেখা হবে। হিরণময় বলেন, অনেক দূর থেকে আসছি, ওর সঙ্গে দেখা হওয়া একান্ত দরকার, যদি অনুগ্রহ করে ব্যবস্থা করে দেন। তরুণীটি কি ভাবে,
তারপর বলে, 1 মিনিট দাঁড়ান, আমি হাউস সার্জন ডাক্তার চক্রবর্তীর সঙ্গে কথা বলি। উনি যদি পারমিশন দেন তবেই ব্যবস্থা হতে পারে। বলতে বলতে ফোন করে ডাক্তার চক্রবর্তীর অনুমতি নিয়ে নেয়। ফোনটা ফের ক্রেডেলে রাখতে রাখতে বলে, আপনি জেনারেল ওয়ার্ডে যান, সেখানে 25 নম্বর বেডে সমীরবাবু আছেন। জেনারেল ওয়ার্ডটা কোথায় জেনে নিয়ে হিরণময় সোজা সেখানে চলে যান। 25 নম্বর বেডের কাছে এসে দেখেন সমীর শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ছে। তার মাথায়, পায়ে এবং হাতে পুরো ব্যান্ডেজ। হিরণময়কে দেখে কাগজটা একপাশে রেখে উৎসুক চোখে তাকায় সমীর। হিরণময় বলেন, আমি তোমার চেয়ে বয়স অনেক বড়, তুমি করে বলছি কিন্তু। হিরণময়ের চেহারায় এমন এক ব্যক্তিত্ব রয়েছে যে তাকে দেখলেই শ্রদ্ধা হয়। সসম্ভ্রমে সমীর বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। চেনার কথা নয়, আমি কি একটু বসতে পারি? নিশ্চয়ই, এটাই বসুন। বেডের পাশে একটা উঁচু টুল, সেটা দেখিয়ে দেয় সমীর। হিরণময় বসতে বসতে বলেন, ধন্যবাদ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তার আগে বলো এখন কেমন আছো? সমীর অবাক হয়ে গিয়েছিল। বলে, ভালো, কিন্তু। হিরণময় মৃদু হেসে বলেন, আমার পরিচয়টা জানার জন্য তুমি নিশ্চয়ই খুব অস্থির হয়ে উঠেছ। সমীর বলে, হ্যাঁ মানে। হিরণময় এধারে ওধারে সতর্কভাবে তাকান। হাসপাতালের এই জেনারেল ওয়ার্ডে সারি সারি বেডে অনেক পেশেন্ট শুয়ে বা বসে আছে, কিন্তু কেউ তাদের লক্ষ্য করছে না। হিরণময় গলা নামিয়ে বলেন, হিরণময় সানাল নামটা কি কখনো শুনেছ? সমীর চকিত হয়ে ওঠে। অনেকবার, নামকরা ইকোনমিস্ট, গভর্নমেন্টের অর্থনৈতিক বিষয়ের অ্যাডভাইসার ছিলেন বহু বছর। তাছাড়া। তাছাড়া কি? মল্লিকা সানাল বলে এখানকার একটি মেয়ের কাছে এই নামটা যে কতবার শুনেছি তার ঠিক নেই। আমার বিশ্বাস এখন আমি তার সঙ্গে কথা বলছি। আস্তে আস্তে মাথা নাড়েন হিরণময়। বোঝা যাচ্ছে মল্লি তার কথা সমীরকে জানিয়েছে। বলেন, ঠিক, তবে আমি এখানে ললিত সানাল নামে একটা হোটেলে উঠেছি। সমীর বলে, ভালোই করেছেন, আপনার আসল পরিচয়টা জানাজানি হলে নানা রকম প্রবলেম তৈরি হতে পারে। সমস্যা বা গোলমাল যে মনোহরই পাকাতে পারে তার ইঙ্গিত দিয়েছে সমীর। হিরণময় কি বলবেন যখন ভাবছেন, সে সময় সমীর বলে ওঠে, কদিন আগে মল্লি বলছিল আপনাকে ফোন করবে। করেছিল, তার ফোন পেয়েই তো আনন্দপুরে এসেছি। কবে এলেন? কাল সকালে। মল্লির সঙ্গে আপনার দেখা হয়েছে? হয়েছে, সে এখন আমার সঙ্গে একই হোটেলে রয়েছে। বিমূঢ়ের মতো তাকায় সমীর। বলে, আমি কিছুই বুঝতে পারছি না, ওর সঙ্গে কিভাবে যোগাযোগ হলো আপনার? কাল এখানে পৌঁছবার পর থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে সংক্ষেপে সব জানিয়ে হিরণময় বলেন, মল্লিকে আমার কাছে না এনে উপায় ছিল না। আস্তে মাথা নেড়ে সায় দেয় সমীর। কিছুক্ষণ পর বলে, কিন্তু এভাবে আপনি কতদিন মল্লিকে নিয়ে হোটেলে থাকতে পারবেন? সেদিকটা আমি ভেবে দেখেছি। এখানে যখন এসেই পড়েছি, মল্লির প্রবলেমটার কিছু একটা সুরাহা না করে ফিরব না। সেটা করতে গেলে কি হতে পারে সেটা ভেবে দেখেছেন? বুঝতে না পেরে হিরণময় জিজ্ঞেস করেন, কিসের কথা বলছো? সমীর বলে, আপনার আসল পরিচয়টা তখন বেরিয়ে পড়ার সম্ভাবনা। আপনার সঙ্গে মল্লির মায়ের সম্পর্কটা জানাজানি হলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারেন? তুমি স্ক্যান্ডালের কথা বলছো? নিশ্চয়ই, আপনি দেশের একজন ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন, স্ক্যান্ডাল রটলে আপনার ক্ষতি হয়ে যাবে। 23-24 বছর আগের কথা মনে পড়ে যায় হিরণময়ের। তাদের মুখে নোংরা পাক মাখিয়ে বিজলি যখন মনোহরের সঙ্গে পালিয়ে যায়, চারিদিকে এত কুৎসা রটেছিল যে চেতলার বাড়ি বিক্রি করে পালাতে হয়েছিল।
তারই জন্য দ্বিতীয়বার স্ক্যান্ডালের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন তিনি। যৌবনের গোড়ার দিকে বিচলির আচরণে হিরণময় দিশেহারা হয়ে পড়েছিলেন, কিন্তু এখন এই ৬২ বছর বয়সে তার চরিত্রে অনেক দৃঢ়তা এসেছে। এখন তিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন স্থিতধী একজন মানুষ। গায়ে নতুন করে পাক লাগার ভয়ে আজ তিনি কিছুতেই পালাবেন না। মল্লী তার প্রথম সন্তান, এতকাল তার কোনো খোঁজও নেননি। জীবনের শেষ পর্যায়ে পৌঁছে হঠাৎ যখন মল্লীর সঙ্গে একটা যোগাযোগ হয়ে গেছে, কেচ্ছার ভয়ে ২৩ বছর আগের মতো পালিয়ে যাবেন না। জন্মদাতা হিসেবে তার দায়িত্বটুকু পালন করবেন, এতে যা হওয়ার হোক। হিরণময় বলেন, আমি কিছু গ্রাহ্য করি না। সমীর একটু ভেবে বলে, কিন্তু কিভাবে মনোহর রক্ষিতকে গ্রাস করবেন তা কি ঠিক করেছেন? না, সেই জন্যই তো তোমার কাছে এলাম। একটু চুপচাপ, তারপরেই হিরণময় ফের বলেন, তোমাদের আন্দোলনের কথা মল্লীর কাছে শুনেছি, নিজের চোখেও কাল কিছুটা দেখেছি। তোমার কি ধারণা মনোহর রক্ষিতকে শেষ করে দিতে পারবে? সমীর বলে, খুব তাড়াতাড়ি কিছু করতে পারবো বলে মনে হয় না। অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশকে লোকটা হাত করে ফেলেছে। কাল আপনি নিজের চোখে তো দেখেছেন, এতগুলো ছেলে মেয়েকে বোমা মেরে জখম করা হলো, অথচ থানা ডায়েরি পর্যন্ত নিতে চাইছিল না। হিরণময় কিছুটা হতাশী হয়ে পড়েন, বলেন, একটা লোক এত বড় অন্যায় করে পার পেয়ে যাবে, তার পানিশমেন্ট হবে না? সমীর উত্তর দেয় না। হিরণময় অসহিষ্ণু হয়ে ওঠেন। কি চুপ করে আছো যে? সমীর এবার বলে, মনোহর রক্ষিতকে শেষ করার একটা রাস্তাই খোলা আছে। কি সেটা? বিরাট জনমত সৃষ্টি করে মনোহরের বিরুদ্ধে মুভমেন্ট করে যাওয়া। সেজন্য বড় আকারের পিপলস সাপোর্ট পেতে হবে। হিরণময় উদ্দীপ্ত হয়ে ওঠেন। সেটা তো খুব ভালো কথা। আমার ধারণা এতে জনসমর্থন নিশ্চয় পাওয়া যাবে। ম্লান হাসে সমীর, বলে, ১ বছরের চেষ্টায় মাত্র ২০-২৫টা ছেলে মেয়েকে আমার পাশে পেয়েছি। গোটা আনন্দপুরকে ইনভলভ করতে কতদিন লাগবে ভাবতে পারেন? চিরকাল লেখাপড়া, গবেষণা, বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রী, সেমিনার, লেখালেখি ইত্যাদি নিয়ে কাটিয়েছেন হিরণময়। কিভাবে মানুষকে সংগঠিত করতে হয়, কোন পদ্ধতিতে করতে হয় গণ আন্দোলন, তিনি জানেন না। হঠাৎ তার মধ্যে যেন কি এক প্রতিক্রিয়া ঘটে যায়। বলেন, ধরো আমি যদি তোমাদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে ড্রাগের বিপদ সম্পর্কে লোকজনকে বোঝাই মনোহর কিভাবে তাদের ছেলে মেয়েদের সর্বনাশ করে চলেছে, তাতে কাজ হবে না? হিরণময়ের বলার মধ্যে এমন এক আন্তরিকতা এবং আবেগ রয়েছে যে সমীরকে অভিভূত করে। সে বলে, আপনার মতো একজন মানুষকে সঙ্গে পেলে আমাদের শক্তি অনেক বেড়ে যাবে। কিন্তু কি? ডাক্তাররা বলেছেন আরও কয়েকদিন আমাকে হাসপাতালে থাকতে হবে। আমি যতদিন না সুস্থ হয়ে উঠছি রাস্তায় বেরোতে পারবো না। আমাকে বাদ দিয়ে নতুন জায়গায় আপনার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। সে তো ঠিকই, এখানকার কাউকে আমি চিনি না। যতদিন না তুমি পুরোপুরি সুস্থ হচ্ছ আমাকে আনন্দপুরে অপেক্ষা করে থাকতে হবে। তাহলে তো খুবই ভালো হয়। টুল থেকে উঠে পড়তে পড়তে হিরণময় বলেন, তুমি বিশ্রাম করো, আমি চলি। ওবেলা ভিজিটিং আওয়ার্সে আবার এসে তোমার খবর নিয়ে যাব। কিন্তু সবে ২ পা এগিয়েছেন হিরণময়, বাধা পড়ে। এই জেনারেল ওয়ার্ডটার দুধারে সারি সারি পেশেন্টদের বেড, মাঝখান দিয়ে চওড়া প্যাসেজ। সে প্যাসেজ ধরে যে লোকটি এগিয়ে আসছে, কাল বিকেলে তাকে সমীরদের মিছিলের পেছন পেছন যেতে দেখেছেন হিরণময়। আলাপ হয়েছিল তার সঙ্গে। নাম দিবাকর সামন্ত। আনন্দপুর বার্তা একটা ফোর্টনাইটলি ম্যাগাজিনের সম্পাদক। সে নিশ্চয় খবর টবরের জন্য সমীরের কাছে এসেছে। পেছন থেকে সমীর খুব নিচু গলায় বলে, যে লোকটা এগিয়ে আসছে সে একটা লোকাল কাগজ চালায়। ওকে নিজের পরিচয় দেবেন না। যদি কিছু জিজ্ঞেস করে শুধু বলবেন, কাল আমি ইনজিওর্ড হওয়ার পর হাসপাতালে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। আজ কেমন আছি দেখতে এসেছেন। লোকটা কিন্তু ভালো না,
মনোহর রক্ষিতের বিরুদ্ধে এখন পর্যন্ত একটা অক্ষরও ওর কাগজে বেরোয়নি। টাকা খাই ওর মুখ বন্ধ করে রেখেছে মনোহর। দিবাকর কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে। স্থির চোখে হিরণময়কে লক্ষ্য করতে করতে বলে, কাল আপনাকে রাস্তায় দেখেছিলাম না? হিরণময় বলেন, হ্যাঁ। তা আপনি এখানে? সমীর যা যা শিখিয়ে দিয়েছিল সেগুলো প্রায় মুখস্থ বলার মতো বলে যান হিরণময়। একটুক্ষণ কি ভাবি দিবাকর, তারপর বলে, আচ্ছা আপনাকে আগে কোথায় দেখেছি বলুন তো? হিরণময় বলেন, কোথায় আর দেখবেন, কালই তো রাস্তায় আমাদের দেখা হয়েছে। না না, কাল নয়, তারও আগে। হিরণময় ভাবেন, দিবাকর খবরের কাগজে হয়তো তার ছবি দেখে থাকবে। এ লোকটার সঙ্গে বেশিক্ষণ কথা বলা নিরাপদ নয়। লোকটা কাগজ চালায়। কথায় কথায় হিরণময়ের পরিচয়টা বেরিয়ে পড়লে নতুন সমস্যা তৈরি হবে। ব্যস্তভাবে দিবাকরের কাছ থেকে বিদায় নিয়ে লম্বা লম্বা পা ফেলে দূরে দরজার দিকে হাঁটতে থাকেন হিরণময়। কয়েক পলক ভুনুকুচকে হিরণময়ের দিকে তাকিয়ে থাকে দিবাকর। তিনি জেনারেল ওয়ার্ডের বাইরে অদৃশ্য হওয়ার পর অন্য মনস্কের মতো সমীরের বেডের দিকে এগিয়ে যায়। হাসপাতাল থেকে হিরণময় যখন হোটেলে ফিরে আসেন তখন 11টা বেজে গেছে। একতলায় রিসেপশনের উল্টো দিকে ম্যানেজারের চেম্বার। নিরঞ্জন তার চেম্বারেই এখন বসেছিল। হিরণময়কে দেখে সে ডাকে, স্যার, যদি একটু এখানে আসেন। হ্যাঁ, নিশ্চয়ই। বলতে বলতে হিরণময় ম্যানেজারের কামরায় চলে আসেন। জিজ্ঞেস করেন, কিছু দরকার আছে? হ্যাঁ। চাপা গলায় নিরঞ্জন বলে, কাল যে হুলিগান টাইপের ছোকরা দুটো হানা দিয়েছিল, খানিকক্ষণ আগে আজও তারা এসেছে। বারবার তারা জানতে চাইছিল মল্লিকা সানাল বলে কেউ আছে কিনা। আমার মনে হয় ওরা কিছু সন্দেহ করেছে। রুদ্ধশ্বাসে হিরণময় জিজ্ঞেস করেন, আপনি ওদের কি বললেন? কাল যা বলেছি আজও তাই বললাম। ধন্যবাদ। কিন্তু স্যার, আমি খবর পেয়েছি ওই হুলিগান দুটো একটা নটোরিয়াস গ্যাংয়ের লোক। আমি না হয় আপনার গেস্টের ব্যাপারটা গোপন রাখলাম, কিন্তু এই হোটেলে বয়, বেয়ারা, ফ্লোর অ্যাটেন্ড্যান্ট, কুক সব মিলে 60 জন কাজ করে। তাদের কারো কাছ থেকে যদি কোনোভাবে খবরটা লিক হয়ে যায়, আই এম ফিনিশড। হিরণময় কি উত্তর দেবেন ভেবে পান না। নিরঞ্জন যা বলেছে তা খুবই দুশ্চিন্তার বিষয়। তার জন্য কেনই বা সে এত বড় ঝুঁকি নেবে? নিরঞ্জন এবার বলে, একটা কথা বলবো? কি? আপনার গেস্ট যখন এসে পড়েছেন আর 2 দিন উনি থাকুন, তারপর কিন্তু অন্য জায়গায় ওর শেল্টারের ব্যবস্থা করতে হবে। মাত্র 2 দিনের ভেতর মল্লিদের সমস্যা সমাধান করে দেওয়া সম্ভব হবে কিনা সে সম্বন্ধে পুরোপুরি নিশ্চিত নন হিরণময়। কিন্তু কিছু একটা করতেই হবে। অন্তত মল্লির জন্য একটা নিরাপদ আশ্রয় কি খুঁজে বার করা যাবে না? হিরণময় বলেন, ঠিক আছে, আপনার কথা আমার মনে থাকবে। ম্যানেজারের চেম্বার থেকে বেরিয়ে লিফটে করে ওপরে উঠে আসেন হিরণময়। মল্লি তার সুইটে উৎকণ্ঠিতের মতো বসেছিল। তাকে দেখে জোরে শ্বাস টেনে বলে, আপনার এত দেরি হলো? একটা সোফায় বসতে বসতে হিরণময় বলেন, হাসপাতালে গিয়ে সমীরের সঙ্গে কথা বলতে বলতে 2 ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেছে টের পাইনি। সমীর কেমন আছে? ভালো, তবে আরও কয়েকদিন ওকে হাসপাতালে থাকতে হবে। আপনি কে, ও কি জানতে পেরেছে? হ্যাঁ, তবে আমার কথা সমীর এখন কাউকে বলবে না। সমীরের সঙ্গে তার যা আলোচনা হয়েছে সব জানিয়ে হিরণময় শাড়ি জামার প্যাকেটটা মল্লিকে দিতে দিতে বলেন, তোমার জন্য এগুলো নিয়ে এলাম। জামার মাপ তো জানি না, আন্দাজে কিনতে হয়েছে। জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে টেম্পোরারিলি কাজ চলে যাবে আশা করি। যাও, স্নান সেরে একখানা নতুন শাড়ি পরে এসো, আমি লাঞ্চ দিতে বলে দিচ্ছি। মল্লি ওঠে না। ছেলেবেলার কথা তার মনে নেই। জ্ঞান হবার পরে প্রথম বাবার কাছ থেকে সে কিছু পেল।
তার বুকের ভেতর কত যে ঢেউ ওঠে। জামাকাপড়ের প্যাকেটটা দুহাতে জড়িয়ে ধরে বালিকার মতো ফুঁপে ফুঁপে কাঁদতে থাকে। মল্লির আবেগ হিরণময়ের মধ্যেও চারিয়ে গিয়েছিল। মেয়ের মাথায় হাত বুলোতে বুলোতে আবছা গলায় বলেন, কেঁদো না মা, কেঁদো না, যাও স্নান সেরে এসো। মল্লি যায় না, আরও কিছুক্ষণ বসে থাকে। দু চোখ বেয়ে অবিরাম জলের ধারা নেমে আসতে থাকে তার। একসময় কান্নাটা থিতিয়ে এলে চোখ মুছে নিঃশব্দে পাশের কামরায় চলে যায়। আধ ঘন্টা বাদে ফের যখন মল্লি হিরণময়ের সুইটে আসে, তার স্নান হয়ে গেছে। পরনে সাদা খোলের ওপর ছোট ছোট ময়ূরের নকশা করা নতুন শাড়ি আর হাতায় রঙিন কারুকাজ করা ব্লাউজ। ঘন চুলের রাশি পিঠময় ছড়ানো। মল্লি এমনিতে দারুণ সুন্দর, এই মুহূর্তে তাকে জলে ধোয়া সজীব কোনো ফুলের মতো মনে হচ্ছে। মুগ্ধ চোখে মল্লির দিকে তাকিয়ে থাকেন হিরণময়। এই মেয়েটি, এই সৌন্দর্যের প্রতিমা যে তার নিজেরই সৃষ্টি, সেটা ভেবে হৃৎপিণ্ডে শিহরণ অনুভব করেন। বলেন, বসো। মল্লি তক্ষুনি বসে না। ড্রেসিং টেবিলের ওপর থেকে দুটো ট্যাবলেট আর ক্যাপসুল এবং এক গ্লাস জল এনে হিরণময় যেখানে বসে আছেন তার পাশের ছোট একটা টেবিলে সাজিয়ে রেখে মুখোমুখি বসে। তিনি কখন কি ওষুধ খান মল্লিকে একবার মাত্র বলে দিয়েছিলেন হিরণময়, কিন্তু মল্লি সব মনে করে রেখেছে। যে মেয়েকে 23 বছর ভুলেছিলেন, তার কিন্তু তার প্রতি সজাগ দৃষ্টি। মল্লির এই সেবাটুকু বড় ভালো লাগে হিরণময়ের। তবে একটা ব্যাপার তিনি লক্ষ্য করেছেন, এখন পর্যন্ত মেয়েটা একবারও বাবা বলেনি। সে কি অনভ্যাসের কারণে, নাকি বাবা বলেনি তিনি খুশি হবেন না এই আশঙ্কায়? বোকা মেয়ে, যার একটি ফোন পেয়ে এত দূরে তিনি দৌড়ে এসেছেন, তার মুখে বাবা ডাকটি শুনলে তিনি যে কতটা তৃপ্ত হবেন তা কি সে বোঝে না? মল্লি কখন বাবা বলে তার জন্য তিনি উন্মুখ হয়ে থাকবেন। আগেই রুম সার্ভিসকে লাঞ্চ দেবার কথা জানিয়ে দিয়েছিলেন হিরণময়। একটা বয় খাবার দিয়ে যায়। ছোট বড় নানা আকারের প্লেটে খাদ্যবস্তুগুলো সাজিয়ে প্রথমে হিরণময়কে দিয়ে নিজেও খেতে বসে মল্লি। কাল রাতে সে বুঝেছে, হিরণময়কে খাইয়ে সে যদি পরে খাওয়ার কথা বলে তিনি রাজি হবেন না। খেতে খেতে বারবার সমীরের কথা উঠছিল। সে সুস্থ হবার পর কি করে মনোহরের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে, শুরু করা হবে আন্দোলন, এসব নিয়ে প্রায় একতরফা বলে যাচ্ছিলেন হিরণময়। হঠাৎ তিনি লক্ষ্য করেন মল্লিক কিছুই যেন শুনছে না, অন্য মনস্কের মতো ভাত নাড়াচাড়া করছে। হিরণময় বলেন, তোমাকে ভীষণ চিন্তিত দেখছি, কি হয়েছে? চমকে মুখ তুলে ব্যাকুলভাবে মল্লি বলে, আমি একটা অন্যায় করে ফেলেছি। হিরণময় কিছুক্ষণ অবাক হয়ে থাকেন, তারপর বলেন, কি অন্যায়? মাকে ফোন করেছিলাম। ভালোই করেছ, কিন্তু বলতে বলতে দ্বিধান্বিতভাবে থেমে যায় মল্লি। হিরণময় বলেন, কিন্তু কি? মুখ নামিয়ে মল্লি বলে, মা বারবার জিজ্ঞেস করতে লাগলো আমি কোথায় আছি, তাই। কথাটা শেষ না করে সে থেমে যায়। হিরণময় কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, এখানকার কথা নিশ্চয় বলে দিয়েছ, তাই তো? আস্তে মাথা হেলিয়ে মল্লি জানায়, বলেছে। আশা করি এটাও বলেছ এখানকার কথা কাউকে যেন সে না জানায়। বলেছি। অত্যন্ত আকুল হয়ে মল্লি বলতে থাকে, মরে গেলেও মা কাউকে জানাবে না। হিরণময় ভাবেন, কাল মল্লি চলে আসার পর বিজলির উপর কতটা অত্যাচার চালিয়েছে মনোহর। জিজ্ঞেস করতে গিয়েও থেমে যান। একদিন যে তাকে ত্যাগ করে চলে গিয়েছিল, সেই দুশ্চরিত্র মেয়ে মানুষটির সম্পর্কে কোনো রকম কৌতূহল থাকার কথা নয় তার। তবু কেন যেন ভেতরে ভেতরে এক ধরনের চাঞ্চল্য অনুভব করছেন।
তবে কি নষ্ট প্রাক্তন স্ত্রীর প্রতি অসীম ঘৃণার পাশাপাশি সঙ্গোপন একটু দুর্বলতাও থেকে গেছে? মল্লী ভয় ভয় জিজ্ঞেস করে, আপনি রাগ করলেন না তো? ম্লান হাসেন হিরণময়, না। কি ভেবে ফের ধীরে ধীরে মুখ তুলে মল্লী আবছা গলায় বলে, মা বড় দুঃখী। জ্ঞান হবার পর থেকে দেখেছি ওই বদমাস লোকটা মাকে কষ্ট দিয়ে আসছে, প্রায় মার গায়ে হাত তোলে। কাল আমি পালিয়ে আসার পর খুব মারধর করেছে। বুকের ভেতরটা ভারী হয়ে আসছিল হিরণময়ের। বিজলি সম্পর্কে তিনি যা জানতে চাইছিলেন জানা হয়ে গেছে। আর খেতে ইচ্ছে করছিল না। তিনি যে বিচলিত হয়েছেন যাতে তা মল্লীর চোখে ধরা না পড়ে, তাই একরকম জোর করেই খাওয়া শেষ করে বেসিন থেকে আঁচিয়ে আসেন। মল্লীও দ্রুত খেয়ে এঁটো প্লেট ট্রেতে তুলে মেঝের একধারে নামিয়ে রেখে হাত মুখ ধুয়ে আসে। হিরণময় বলেন, দুপুরে খাওয়ার পর আমি একটু শুই, তুমিও তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো। হিরণময়ের কথা শেষ হতে না হতেই দরজার কাছে পায়ের শব্দ শোনা যায়। চমকে হিরণময় সেদিকে তাকান, আর তাকে এই হৃৎপিণ্ডটা পলকের জন্য থমকে গিয়ে প্রবল গতিতে ওঠানামা করতে থাকে। প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের আঘাতে তার সমস্ত অস্তিত্ব তোলপাড় হয়ে যায়। দরজার কাছে দাঁড়িয়ে আছে বিজলি। গতকাল পরে বিজলিকে দেখছেন হিরণময়, মনে হয় যেন জন্মান্তর। কিন্তু এ কোন বিজলি? রৌদ্র ঝলকের মতো তার সেই রং জ্বলে তামাটে হয়ে গেছে, সমস্ত চেহারা ভেঙে চুরমার। চোখের নিচের চিরস্থায়ী কালচে ছোপ পড়েছে। তাকে ঘিরে অসীম ক্লান্তি। মনে হচ্ছে দীর্ঘকাল যুদ্ধ করে সে ধ্বংসের শেষ মাথায় এসে পৌঁছেছে। বিজলিকে দেখে বিহ্বল হয়ে পড়েছিল মল্লী। মাঝেই হোটেলে চলে আসবে ভাবতে পারিনি সে। বিমূঢ়ের মতো বলে, মা তুমি? মল্লের কথা যেন শুনতে পায় না বিজলি। হাঁটু মুড়ে দরজার কাছে মাথা ঠেকিয়ে সে হিরণময়ের উদ্দেশ্যে প্রণাম করে। তারপর উঠে দাঁড়িয়ে নতমুখে বলে, আমি মহাপাপ করেছি। ভেবেছিলাম এ মুখ তোমাকে দেখাবো না, তবু যে এলাম তা মল্লির জন্য। কথা বলতে বলতে তার শরীর ভীষণ কাঁপছিল, সেই সঙ্গে কণ্ঠস্বরও। দু চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় অবিরল জলও ঝরে যাচ্ছে। হিরণময় কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। বিভ্রান্তের মতো তিনি শুধু তাকিয়ে থাকেন। কান্না জড়ানো ঝাপসা গলায় বিজলি বলে, আমি জানি মল্লির ফোন পেয়ে তুমি আনন্দপুরে এসেছ, কিন্তু এখানে বেশি দিন থাকা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি চলে যাবার পর ওর কি হবে? হিরণময় বলেন, কি হবে বলতে? বিজলি যা উত্তর দেয় তা এই রকম। মল্লী যেভাবে মনোহর রক্ষিতের বাড়ি থেকে পালিয়ে এসেছে তাতে তার পক্ষে সেখানে ফিরে যাওয়া সম্ভব নয়। এই শহরে কোথাও যে লুকিয়ে থাকবে তারও উপায় নেই। মনোহরের লোকেরা তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, পেলে শেষ করে ছাড়বে। মেয়ের জন্য বিজলির দুশ্চিন্তার ব্যাকুলতা যে খুবই আন্তরিক সেটা বুঝতে পারছিলেন হিরণময়। সে যা বলছে তার প্রতিটি বর্ণ সঠিক। মনোহরের বন্দুকবাজেরা এই হোটেলেও যে মল্লীর জন্য হানা দিয়েছিল তা তিনি নিরঞ্জনের কাছে শুনেছেন। সত্যিই তো, তিনি এখান থেকে চলে যাবার পর কি হবে মল্লীর? হিরণময় কিছু বলার আগে বিজলি আবার বলে ওঠে, একটা কথা বলতে সাহস হয় না। যদি... হিরণময় জিজ্ঞেস করেন, যদি কি? মল্লিককে কি এখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া যায়? বিজলি বলতে থাকে, মানে ও তো তোমার কাছে কোনো অন্যায় করেনি। মল্লী তোমার কাছে আশ্রয় পেলে আমার দুর্ভাবনা কাটত। হিরণময় চমকে ওঠেন। মল্লীকে কলকাতায় নিয়ে গেলে আরেক ধরনের জটিলতার অস্বস্তির সৃষ্টি হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত। কেননা রমলা
হিরণময়ের জীবন থেকে বিজলীদের মুছে ফেলতে চেয়েছেন। মল্লিককে দেখলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠবেন। হিরণময় দিশেহারা হয়ে পড়েন। একদিকে মল্লের নিরাপত্তা, আরেকদিকে তাকে কলকাতায় নিয়ে গেলে সাংসারিক বিপর্যয়ের আশঙ্কা। কি করবেন তিনি ভেবে উঠতে পারেন না। বিজলি তার সমস্যা বুঝতে পারছিল। সে বলে, ওকে কলকাতায় নিয়ে তুললে খুবই অশান্তি হবে, তবু এছাড়া আমি আর কোনো রাস্তায় তো দেখতে পাচ্ছি না। হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় হিরণময় বলেন, কিন্তু সমীর ইনজিওর্ড হয়ে হাসপাতালে পড়ে আছে, মল্লিক কি তাকে ছেড়ে কলকাতায় যেতে চাইবে? সমীরের সঙ্গে মল্লির সম্পর্কটা কি বিজলি নিশ্চয়ই তা জানে। এই মুহূর্তে সমীরের কথা তার মাথায় ছিল না। নিজের মেয়ের নিরাপত্তার ব্যাপারটাই তাকে আচ্ছন্ন করে রেখেছিল। আস্তে আস্তে মাথা নাড়ে বিজলি। তারপর মল্লির দিকে তাকিয়ে বলে, কি রে, কি করবি? মুখ নামিয়ে মল্লি আধফোটা গলায় বলে, আমাকে এখন আনন্দপুরেই থাকতে হবে। বিজলিকে উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই হিরণময় বলে ওঠেন, আপাতত ওসব কথা থাক, আমি তো আজই এখান থেকে চলে যাচ্ছি না, ভেবেচিন্তে কিছু একটা ব্যবস্থা করা যাবে। হিরণময় যখন মল্লির ভবিষ্যৎ সম্পর্কে ভাবছেন বলছেন, তখন খানিকটা যেন ভরসায় পায় বিজলি। দরজার কাছে ফের মাথা ঠেকিয়ে হিরণময়কে প্রণাম জানিয়ে ঝাপসা গলায় বলে, আমি এবার যাই, লুকিয়ে এখানে এসেছি, এক্ষুনি ফেরা দরকার। বিজলি চলে যায়। বিভ্রান্তের মতো দাঁড়িয়ে থাকেন হিরণময়। সে কেমন আছে তিনি তা জানেন। মল্লে ও বাড়ি ছাড়ার পর বিজলির ভবিষ্যৎ কি হবে, তারও নিরাপত্তার প্রয়োজন আছে কিনা, এসব কিছুই জানা হলো না। এরপর 2 দিন কেটে যায়। এই 2 দিন মল্লিককে মুহূর্তের জন্যও হোটেল থেকে বেরুতে দেননি হিরণময়। তবে নিজে বেরিয়েছেন। সকাল বিকেল দুবেলায় হাসপাতালে গিয়ে সমীরকে দেখে তো এসেছেনই, তার সঙ্গে মনোহরের বিরুদ্ধে জনমত তৈরির ব্যাপারে আলোচনা করেছেন। হিরণময়কে আন্দোলনের সময় সঙ্গে পাবে, তাই উৎসাহে টকবক করে ফুটছে সমীর। ডাক্তাররা 3-4 তাকে হাসপাতালে আটকে রাখবে, নইলে এখনই সে সারা আনন্দপুর জুড়ে তুমুল হইচই শুরু করে দিত। এই 2 দিন হাসপাতালে মনোজ, অরুণ, অলোক এবং সমীরের অ্যান্টি ড্রাগ এবং অ্যান্টি মনোহর মুভমেন্টের অন্য ছেলে মেয়েদের সঙ্গেও দেখা হয়েছে। তারা অবশ্য সকালের দিকে আসেনি, দল বেঁধে সমীরকে দেখতে এসেছে বিকেলে। ওরা জানিয়েছে মনোহরের মাস্তান বাহিনী তাদের বাড়ি বাড়ি গিয়ে শাসিয়ে এসেছে, প্রত্যেককে দেখে নেওয়া হবে। ফের যদি কেউ মিছিল টিছিল বার করে লাশ ফেলে দেওয়া হবে। তবে আপাতত মাস্তানরা খুঁজে বেড়াচ্ছে মল্লিককে। অবশ্য মল্লিক কোথায় উধাও হয়ে গেছে মনোজরা জানে না, সেজন্য তারা খুবই উদ্বিগ্ন। মল্লে যে হোটেলে আছে হিরণময় বা সমীর ওদের জানায়নি, সেটা মল্লের নিরাপত্তার কারণেই। জানালে একান সেকান হয়ে সেটা মনোহরের কাছে যে পৌঁছে যাবে না এমন গ্যারান্টি নেই। হাসপাতালে আরও একবার দেখা হয়েছে দিবাকর সামন্তর সঙ্গে। লোকটা সেই পুরনো প্রশ্নটাই ফের করেছে, আপনাকে আগে কোথায় দেখেছি বলুন তো? সঠিক উত্তর না দিয়ে হিরণময় বলেছেন, কোথাও দেখে থাকতে পারেন, কিংবা আমার মতো কাউকে দেখেছেন, তার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন। হয়তো তাই হবে। হিরণময়ের কথা মোটামুটি মেনে নিলেও দিবাকরের সংশয় যে পুরোপুরি কাটেনি সেটা তার চোখ মুখ দেখে বোঝা গেছে। আজ সকালে ব্যালকনিতে বসে সূর্যোদয় দেখার পরও তিনি ওঠেননি, সেখানে বসে আছেন। এর মধ্যে মল্লি তাকে চা খাইয়ে তার ঘরে চলে গেছে। রাস্তায় এখন বেশ লোকজন, রিক্সা টিক্সা দেখা যাচ্ছে। শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। হঠাৎ হিরণময়ের চোখে পড়ে একটা কালো রঙের ঢাউস পুলিশ ভ্যান তাদের হোটেলের সামনে এসে দাঁড়ালো। ওদিকটায় শেড থাকায় ভ্যানটা থেকে কে বা কারা নামলো দেখা যাচ্ছে না।
যারাই নামুক, মাথা ব্যথা নেই হিরণময়ের। চোখ সরিয়ে নিয়ে তিনি ফের রাস্তার দৃশ্যাবলী দেখতে থাকেন। কিন্তু বেশিক্ষণ ব্যালকনিতে বসে থাকা গেল না। মিনিট 5-7 পর নিরঞ্জনের সঙ্গে ঘাড়ে গর্দানে ঠাসা থানার সেই ওসি তার সুইটে এসে হাজির। প্রথমটা অবাক হয়ে যান হিরণময়। তার কাছে পুলিশের কী দরকার থাকতে পারে? তিনি ব্যালকনি থেকে উঠে ওদের কাছে চলে আসেন। সতর্কভাবে ওসিকে লক্ষ্য করতে করতে বলেন, আপনার জন্য কি করতে পারি? ওসি হাত জোর করে অত্যন্ত বিনীতভাবে বলেন, স্যার, কাল বিকেল থেকে আপনার খোঁজে শহরে সব হোটেল আর ধর্মশালা তোড়পাড় করে ফেলেছি। শেষ পর্যন্ত এখানে এসে আপনাকে পাওয়া গেল। আমাকে খুঁজছেন কেন? এবার ওসি যা জানান সংক্ষেপে এই রকম। কাল বিকেলে কলকাতার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খবর এসেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ হিরণময় সান্যালকে পাওয়া যাচ্ছে না। তিনি আনন্দপুরে এসেছেন কিনা 24 ঘন্টার ভেতর খোঁজ করে রিপোর্ট পাঠাতে হবে। যাতে চিনতে পারা যায় সেজন্য হিরণময়ের একটা ফটোও পাঠানো হয়েছে। ফটো আর নির্দেশ শুধু আনন্দপুরেই নয়, পশ্চিমবাংলার সমস্ত থানাতেই পৌঁছে দেওয়া হয়েছে। হিরণময় বুঝতে পারেন রমলা নিশ্চয় পুলিশকে তার খবরটা জানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশ তার অ্যাকশন করেছে। ওসি বলেন, স্যার, আপনি কদিন আগে থানায় গিয়েছিলেন। আপনার মুখটা আবছাভাবে মনে ছিল। হেডকোয়ার্টার্স থেকে যে ফটো পাঠিয়েছে মনে মনে তার সঙ্গে মিলিয়ে দেখলাম, হুবহু এক। তারপর কাজ আরম্ভ করলাম। কিন্তু এখানে সে হোটেল রেজিস্টারে ললিত সান্যাল দেখে ধোকা লাগলো। অবশ্য নিরঞ্জন বাবুকে আপনার ফটো দেখিয়ে চাপ দিতেই উনি স্বীকার করলেন আপনি এখানে আছেন। অবশ্য আপনি যে হিরণময় সান্যাল উনি তা জানতেন না। একটু থেমে কুণ্ঠিত ভঙ্গিতে আবার বলেন, যদি অপরাধ না নেন একটা কথা জিজ্ঞেস করব? হিরণময় বলেন, আমি নিজের নামে সুইট না নিয়ে অন্য নামে নিলাম কেন, এই তো? হ্যাঁ, সেটা আপনার হায়ার অথরিটিকে জানাবো। আর জানাবো আমি একটা বোমার কেসে ডায়েরি করতে থানায় গিয়েছিলাম, আপনি নিতে চাননি। ওসি চকিত হয়ে ওঠেন, করুণ মুখে বলেন, স্যার, আমার অন্যায় হয়ে গেছে। কেসটা যে গুরুতর আমি বুঝতে পারিনি। হিরণময় কঠোর স্বরে বলেন, আপনার আর কিছু বলার আছে? না মানে। ওসি ঢোক গিলতে গিলতে বলেন। কিছু বলতে গিয়ে থেমে যান হিরণময়। ড্রাগের চোরাচালান, মনোহর রক্ষিতের মাস্তান বাহিনী, লোকাল থানার সঙ্গে মনোহরের আঁতাত, সমীর, মল্লী, সব মিলিয়ে যে জটিল সমস্যাটা কদিন ধরে তাকে উদ্ভ্রান্ত করে রেখেছিল, বিদ্যুৎ চমকের মতো তার একটা সমাধান তার মাথায় এসে যায়। হিরণময় ওসিকে বলেন, আপনার কাজ হয়ে গেলে এখন যেতে পারেন। ওসি বলেন, আপনি অনুমতি দিলে হোটেলের সামনে 2 জন কনস্টেবল রেখে যাব। হিরণময় বুঝতে পারেন তিনি যাতে এখান থেকে পালিয়ে যেতে না পারেন সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ পোস্ট করতে চাইছেন ওসি। তিনি বলেন, আপনার যা ইচ্ছে করতে পারেন। ওসি চলে যান। নিরঞ্জন এতক্ষণ চুপচাপ সব শুনে যাচ্ছিল। এবার সে বলে, স্যার, আপনি এত বড় একজন মানুষ, আর তাকে থামিয়ে দিয়ে হিরণময় বলেন, ওসব কথা থাক, আপনি আমার একটা কাজ করে দিতে পারেন? শশব্যস্তে নিরঞ্জন বলে, নিশ্চয় স্যার, বলুন কি করব। কলকাতায় লালবাজারে ফোন করে দেখুন তো অনুপম ঘোষ নামে কোনো অফিসারকে পান কিনা। যদি পাওয়া যায় লাইনটা আমাকে দেবেন। আচ্ছা স্যার, বলে ঘর থেকে বেরিয়ে যায় নিরঞ্জন। মিনিট 20 বাদে নিচ থেকে ফোন করে জানায়, অনুপম বাবুকে পাওয়া গেছে, তার সঙ্গে কথা বলুন। একটু পরেই অনুপমের গলা ভেসে আসে, স্যার, আপনি সুস্থ আছেন তো? হিরণময় বলেন, হ্যাঁ আছি, পারফেক্টলি অলরাইট। 6 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে অনেক রাত পর্যন্ত যখন ফিরলেন না, বৌদি আমাকে ফোন করেছিলেন। তারপর ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনার খোঁজে নেমে পড়ে। দুশ্চিন্তায় টেনশনে বৌদি, টিপু আর পলার যে কী অবস্থা হয়েছে বলে বোঝাতে পারবো না। খবরের কাগজওয়ালারা কিভাবে যেন টের পেয়ে
দিনে 50 বার করে আমাদের ফোন করছে, আপনাদের বাড়িতেও 4-5 বার করে হানা দিচ্ছে, দিল্লির টপ লেভেল থেকেও আপনাকে পাওয়া গেল কিনা খবর নিচ্ছে। এরকম একটা ব্যাপার যে ঘটতে পারে হিরণময় আগেই আন্দাজ করেছিলেন। আবছাভাবে ভেবেছিলেন মল্লির সঙ্গে দেখা করে তার সমস্যার একটা সুরাহা করে 2-1 দিনের ভেতর কলকাতায় ফিরতে পারবেন। কিন্তু এখানে যেভাবে জড়িয়ে পড়েছেন তাতে সব ফেলে চলে যাওয়া যায় না। হিরণময় কি বলতে যাচ্ছিলেন তার আগেই অনুপম জিজ্ঞেস করে, হঠাৎ কাউকে কিছু না জানিয়ে ওভাবে চলে গেলেন কেন স্যার? হিরণময় বলেন, ফোনে কিছু বলবো না, এখানে একটা বড় প্রবলেমের মধ্যে আটকে গেছি, সেটা খানিকটা আমার পার্সোনাল, অন্যদিকে আমাদের দেশেরও। তোমার আর সেই সঙ্গে কজন টপ পুলিশ অফিসারের এখানে আসা খুব জরুরি, এলে সব জানতে পারবে। পুলিশ ডিপার্টমেন্ট ঠিকই করে রেখেছে, আপনার খবর পাওয়া মাত্র একটা হাই লেভেল টিম পাঠিয়ে দেবে। সেই দলে আমিও একরকম জোর করে ঢুকে গেছি, কিন্তু আপনি এখন কোথায় আছেন সেটাই জানা হয়নি। আনন্দপুরে, হোটেল স্কাইলার্কে। আনন্দপুরে মানে নর্থ বেঙ্গলে? হ্যাঁ, কাল সকালে আমরা ওখানে পৌঁছে যাব। আরেকটা কথা। বলুন। তোমার বৌদিকে আমার খবর দিয়ে বলো দুর্ভাবনার কারণ নেই, তবে সমস্যার কথা বলবে না। আচ্ছা, এখন তাহলে রাখি। কথা শেষ করে আস্তে আস্তে ফোন নামিয়ে রাখেন হিরণময়। পরদিন সকালে 2টো অ্যাম্বাসাডরে বোঝাই হয়ে অনুপম, একজন ডিআইজি, আনন্দপুর অঞ্চলের এসপি, ডিএসপি এবং আরও 2জন বড় অফিসার হোটেল স্কাইলার্কে পৌঁছে যান। একটানা মোটর জার্নির পর সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। নিরঞ্জন 2টো ফাঁকা সুইট খুলে তাদের বিশ্রাম এবং ব্রেকফাস্টের ব্যবস্থা করে দেয়। চাটা খেয়ে ওরা আসেন হিরণময়ের কাছে। কেউ কোনো প্রশ্ন করার আগে হিরণময় শুরু করেন, আপনারা নিশ্চয়ই প্রথমে জানতে চাইবেন কেন আমি এখানে চলে এসেছি। সবাই নিঃশব্দে মাথা নাড়েন। একটু বসুন, আমি আসছি বলে পাশের ঘর থেকে মল্লিকে নিয়ে আসেন হিরণময়। তাকে দেখিয়ে বলেন, এ আমার বড় মেয়ে মল্লি, এর জন্য আমাকে আসতে হয়েছে। পুলিশ অফিসাররা হকচকিয়ে গিয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকাতে থাকেন। হিরণময় সকলের প্রতিক্রিয়া লক্ষ্য করতে করতে বলেন, আপনারা হয়তো জানেন আমি একবারই বিয়ে করেছি, কিন্তু সেটা ঠিক নয়। এর আগেও আমার বিয়ে হয়েছিল। মল্লি আমার প্রথম স্ত্রীর সন্তান। অবশ্য সে বিয়ে টেকেনি, ডিভোর্স হয়ে যায়। যাই হোক, কদিন আগেই আনন্দপুর থেকে মল্লি আমাকে ফোন করেছিল। আমার পক্ষে এখানে না এসে উপায় ছিল না। এরপর মল্লি কেন তাকে ফোন করেছিল, এখানে আসার পর তিনি কোন গভীর সমস্যায় জড়িয়ে গেছেন, সবকিছু ধীরে ধীরে বলে যান। ডিআইজি বলেন, এখানে ড্রাগ চোরাচালানের একটা চক্র যে রয়েছে সে খবর আমরা পেয়েছি, দেখি কি করা যায়। আপনাকে কিন্তু স্যার আজই আমাদের সঙ্গে কলকাতায় রওনা হতে হবে। চিফ মিনিস্টার তো বটেই, সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকেও আমাদের উপর ভীষণ প্রেশার আসছে। কলকাতায় তো ফিরতেই হবে, তবে আমার কিছু শর্ত আছে। কি করতে হবে বলুন? 1, ড্রাগ চোরাচালানের কিংপিন মনোহর রক্ষিতের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে হবে। 2, তার মাস্তান বাহিনীকে অ্যারেস্ট করতে হবে। আপনাদের এখানকার দারোগাটি খুবই করাপ্ট, তার মদতে ড্রাগের চোরাচালান এখানে রমরম করে চলছে। এই লোকটাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে। আর ড্রাগের এগেনস্টে যারা আন্দোলন শুরু করেছে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। ডিআইজি বলেন, আপনি যা যা বললেন সব করা হবে। আপনি এখান থেকে রওনা হবার আগেই কিছু কিছু জেনে যেতে পারবেন। ধন্যবাদ। পুলিশ অ্যাকশন কি বস্তু কয়েক ঘন্টার মধ্যেই আনন্দপুর টের পেয়ে যায়। মনোহর রক্ষিতের মাস্তান বাহিনীকে ছেঁকে তুলে হাজতে পুড়ে দেওয়া হয়। মনোহরকে ধরা যায়নি, খুব সম্ভব পুলিশের গন্ধ পেয়ে বর্ডারের ওধারে উধাও হয়েছে। তবে তার বাড়ি এবং নানা গোপন আস্তানা থেকে 1.5 কোটি টাকার ব্রাউন সুগার,
গাঁজা এবং অন্যান্য ড্রাগ উদ্ধার করা গেছে। আনন্দপুর থানার ওসির সাসপেনশনের ব্যবস্থাও হয়েছে। কালকের ভেতর তার হাতে অর্ডার পৌঁছে যাবে। বিকেলে ডিআইজি হিরণময়কে বলেন, আশা করি আপনাকে খানিকটা খুশি করতে পেরেছি। এবার তাহলে রওনা হওয়া যাক। হিরণময় বলেন, হ্যাঁ যাব। যাওয়ার পথে একবার এখানকার হাসপাতালে নামতে চাই। নিশ্চয়ই। কিছুক্ষণ পর হোটেল স্কাইলার্ক থেকে পরপর দুটো অ্যাম্বাসাডর বেরিয়ে পড়ে। প্রথম গাড়িটায় রয়েছে মল্লী, হিরণময়, ডিআইজি অনুপম এবং আরেকজন অফিসার। পেছনের গাড়িটায় বাকি সবাই। অফিসারদের অপেক্ষা করতে বলে মল্লীকে সঙ্গে করে জেনারেল ওয়ার্ডে সমীরের কাছে চলে আসেন হিরণময়। সমীরের বেডের চারপাশে এখন বেশ ভিড়। তার মা তো আছেনই, তাছাড়া মনোজ, অরুণ, গোপা, অলোক ইত্যাদি আরও অনেকে তাকে দেখতে এসেছে। মল্লীর ব্যাপারে সমীর ছাড়া অন্য ছেলেমেয়েরা, এমনকি সমীরের মা পর্যন্ত ভীষণ দুশ্চিন্তায় ছিল। কেননা মল্লী কোথায় আছে সমীর ছাড়া আর কাউকে জানাননি হিরণময়। মল্লীকে দেখে সবাই যতটা খুশি তার চেয়ে অনেক বেশি অবাক। ছেলেমেয়েরা চারদিক থেকে জিজ্ঞেস করতে থাকে, কোথায় ছিলে মল্লীদি, কোথায় ছিলে? হিরণময় হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলেন, আমার কাছে, হোটেল স্কাইলার্কে ওকে লুকিয়ে রেখেছিলাম। মনোজ বলে, রোজ আপনার সঙ্গে হাসপাতালে দেখা হয়েছে, কই একবারও তোর কথা বলেননি? হিরণময় বলেন, তখন বলার উপায় ছিল না, জানাজানি হলে ওর ক্ষতি হয়ে যেত। একটু চুপ। তারপর হিরণময় আবার বলেন, তোমরা কি শুনেছ মনোহর রক্ষিতদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন শুরু হয়ে গেছে? সবাই একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ শুনেছি। মনোহরের মাস্তানদের ছেঁকে তুলে নিয়ে গিয়ে হাজতে পড়া হয়েছে। কিভাবে হলো কিছুই বুঝতে পারছি না। মল্লীর কাছ থেকে শুনে নিও। হিরণময় বলতে থাকেন, তোমাদের সবার প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। কেউ তোমাদের গায়ে আঙুল ঠেকাতে সাহস করবে না। অ্যাডমিনিস্ট্রেশন মনোহরের বিষদাঁত ভেঙে দিয়েছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এবার অন্য একটা কথা বলবো, নিশ্চয় তোমরা জানতে চাইছ আমি কে? ছেলেমেয়েরা উৎসুক সুরে জিজ্ঞেস করে, হ্যাঁ মানে? হাতে বেশি সময় নেই। মল্লী আর সমীর তোমাদের সব জানিয়ে দেবে। শুধু এটুকু বলছি, মল্লী আমার মেয়ে, নিজের সন্তান। বলে মল্লীকে সঙ্গে করে সমীরের মায়ের কাছে নিয়ে আসেন। বলেন, এই মেয়েটিকে আপনার হাতে দিয়ে গেলাম, এখন থেকে ও আপনার কাছে থাকবে। বিয়ে ঠিক হলে আবার আমি আনন্দপুরে আসব। মল্লীকে বলেন, মনোহর রক্ষিত বর্ডারের ওধারে পালিয়ে গেছে, ফিরে এসে তোমার মায়ের উপর অত্যাচার করতে পারে। আমি পুলিশকে বলে দেব মনোহর কিছু করলে যেন তাকে শায়েস্তা করা হয়। হিরণময় আর দাঁড়ান না, কিন্তু সবে কয়েক পা এগিয়েছেন, মল্লী দৌড়ে এসে তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। বালিকার মতো ফোপাতে ফোপাতে বলে, বাবা, বাবা, বাবা। কান্নার মতো সংক্রামক ব্যাপার আর কিছু নেই। মেয়ের মাথায় হাত বুলোতে বুলোতে ধরা গলায় হিরণময় বলেন, কাঁদিস না মা, তুই যখনই ডাকবি আমি চলে আসব। তার দু চোখের প্রান্ত শিরশির করতে থাকে। মনে হয় ভেতর থেকে চাপা একটা প্রস্রবণ ফিনকি দিয়ে বেরিয়ে আসবে। একসময় নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে ক্লান্ত পা ফেলে ফেলে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন হিরণময়। টের পাচ্ছিলেন তার দু চোখ এতক্ষণে জলে ভরে গেছে। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রফুল্ল রায়ের লেখে একটি উপন্যাস, এই ভুবনের ভার, এর অষ্টম অর্থাৎ শেষ পর্ব। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে।
আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।